মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আবার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সঙ্গে। খুব পরিষ্কার কথা, এখানে তো রাগ ঝাক নাই। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে এই কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ সেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। সেজন্য জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে, দেশের ঘুরে দাঁড়িয়েছিল বলে কিন্তু সেদিন মন্ত্রী ফখরুদ্দিনকে চলে যেতে হয়েছে। আজকে পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান। কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো, সরকার আসবে, সেই সরকারটা হবে জনগণের সরকার, তাই না? আমাদের ভোটে নির্বাচিত সরকার। কিছুক্ষণ আগে একদিন বলে গেলেন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? 15 বছর আমরা এটা দিতে পারি নাই। আমাদের যে ছেলেরা এখন এখানে আছে, যাদের বয়স 20, 21, 25 পর্যন্ত, তারা কিন্তু কেউ ভোট দিতে পারেনি। দিতে পেরেছে? কিন্তু আমরা বলেছি ভোটের ব্যবস্থা করা। আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবেন তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না, কমবে কোত্থেকে? এখনো তো এই ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই, আর কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, আর রেট বাড়ে গেছে। এখন রেট বাড়ছে এই জন্য যে আমাদের ওই সবাই তাকায় আছে, ভাই যদি ধরে ফেলে তাহলে বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে গেছে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে চোখ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা খোঁজ করে দেখেন। আর আবারও এই কথাগুলো বলে ওই সব মানুষদের হাতে যুক্ত দিবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে আওয়ামী লীগের আবার মাথা চারা দিয়ে উঠবে না? তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না? তারা এখন ঢুকে গেছে, এখন বেরিয়ে আসবে। আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আবার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতে
নির্বাচন করেন, জনগণের সঙ্গে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো রাগ জাগ নাই। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে এই কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ্যেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কা কে? মার্কা কি? আমাকে আমার এলাকার লোকজন তো আপনি জানেন, উত্তরবঙ্গের লোকজন অনেকে বলে একটু বোকা, বলে না, বাহে বলে বাহে। কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে? আমি যে সংস্কার আছে, সংস্কার হবে। সংস্কার কি জিনিস? সত্য কথা না মিথ্যা কথা বলেন? বেশিরভাগ মানুষ সংস্কার জানে। সংস্কার কি? সোজা কথা, আমি আমার চাল ঠিক মতো দামে কিনতে চাই, আমার ডাল ঠিক মতো কিনতে চাই, আমি হাসপাতালে গেলে যেন সেবা পাই, আমি আদালতে গেলে যেন বিচার পাই, পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই, যেন আমাকে অযথায় মারধর না করে, তাই না? তো সেই সংস্কার বোঝে মানুষ, সেই এইটাই। অর্থাৎ সে দুই বেলা দুমুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওনাদের। ওনাদের খেয়াল কুর্সি কি করে বাটকায় রাখবেন। আমাকে আমি বলবো যে স্যার আপনি কথা বলতেছেন না, বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। অনেক কোন কোন রাজনৈতিক দল, তারাও দু একটা দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা বলছে। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় নেমে এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দাওয়া নিয়ে আসে, আসবেই, কারণ এর আগে তারা সময় সুযোগ পায় নাই, এখন পেয়েছে। কিন্তু আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, যদি নির্বাচনের মাধ্যমে কোন সরকার আসে, তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যাটা সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে সেই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোন ব্যক্তির নাম বলতে চাই না, আমি তো এইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আবার রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ নেবেন, সরকার গঠন করবেন, আমরা মেনে নেব, সবসময় মেনে নেব। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের শুধু বলতে চাই, শুধু এটুকু বলতে চাই ভাই, এই যশোরের মানুষ, গোটা যশোর, আপনারা হচ্ছেন লড়াকু মানুষ, সব সময় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কোনোদিন মাথা নত করেন নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন? যে বিএনপি করে, এই জন্য চাকরি হয় নাই, তাই না? বহু ছেলেদের চাকরি হয় না, ব্যবসাও করতে দেবে না, যে বিএনপির এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে, এখন গণতান্ত্রিক অবস্থার মধ্যে দিয়ে তারা যেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়েই আমরা টিকে আছি। কত চেষ্টা করা হয়েছে আমাদের দলকে ভাঙার জন্য, এই হাসিনাই করেছে। আমরা জেলে গেছি, আমাদের জেলের নেতাদের কাছে বলেছি নির্বাচন করো, তাহলে তোমাকে আমরা
নেত্রী ছিলেন না, নেত্রী জেলে ছিলেন, নেতা লন্ডনে বাইরে ছিলেন, আমরা আমাদের দলকে কখনো ভাঙতে দেই নাই, ঐক্যবদ্ধ ছিলাম, তাই না? আমাদেরকে কেউ পরাজিত করতে পারে না। তাই বলি বন্ধুগণ, যে এখন আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি। আমরা সেদিন মুক্ত হব যেদিন আমার ভোটটা আমি দিতে পারব। সেদিন আপনি আপনার ভোট দিতে পারবেন, আপনার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন, সেই দিন আমরা ইনশাআল্লাহ মুক্ত হব। আজকে দেশের অবস্থা ভালো না, এখন আপনার বিনিয়োগ হয় না, কর্মসংস্থান নাই, চাকরি বাকরি নাই। আমরা সেই অবস্থা চাই যেখানে আপনার আমাদের কর্মসংস্থান হবে, চাকরির ব্যবস্থা হবে। আপনাদের এই যে নোয়াপাড়া শিল্প অঞ্চল, পাটকলগুলো সব বন্ধ হয়ে আছে, তাই না? কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, এগুলোকে চালু করার ব্যবস্থা করেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আজকে, ভবিষ্যতে যদি আমরা জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া কলকারখানাকে চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের ভবদহ জলাবদ্ধতার কারণে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর বিস্তীর্ণ এলাকার মানুষ তারা খুব কষ্টে থাকে, ফসল ফলাতে পারে না, এবং আপনার যখন বন্যা আসে, বর্ষা আসে, তখন সব ভেসে যায়, খরা আসলে সব ভেসে যায়, মানুষ খুব কষ্টে আছে। আমরা আপনাদের এইটুকু বলতে পারি যে আমরা ক্ষমতায় আসলে আমরা স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞ এবং স্থায়ী লোকদের আরো বলে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করবো। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আপনার বাড়ি যাবেন, দূর দূরান্ত থেকে এসেছেন। শেষ কথা বলতে চাই, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া এখনো কিন্তু বিদেশে আছেন, চিকিৎসা করছেন। এই মহিষী নারী, এই মহিলা কোনোদিন নিজের দিকে তাকাননি, তার সংসারের দিকে তাকাননি, তার ছেলেদের দিকে তাকাননি। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার জন্য দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর লড়াই করেছেন। এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন 9 বছর। পরবর্তীকালে এই হাসিনার ফ্যাসিস্ট সরকার আসার পরে রাজনৈতিক চক্রান্ত করে প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। দেখেন, তারপর তাকে মাথা নত করতে পারে, তিনি আপোষ করেননি হাসিনার সঙ্গে, এবং সেই কারণে আজকে আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসা নিয়ে তিনি বিদেশে আছেন, লন্ডনে আছেন, সুস্থ হয়ে তিনি ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন। আমি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আজকে আহ্বান জানাতে চাই, আপনি দেখুন এই যে মানুষ এসছে সমস্ত যশোর থেকে, তারা একটা জিনিস চায়, কি চায়? তারা আপনাকে তাদের সামনে দেখতে চায়, ঠিক কিনা? আমরা চান না তারেক রহমানকে সামনে দেখতে? আমাদের নেতাকে আমরা সামনে দেখতে চাই না? আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি আসুন, আমরা সমগ্র বাংলাদেশের মানুষ আপনার দিকে চেয়ে আছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন আপনাকে চায়। আপনার নেতৃত্বে বাংলাদেশ তার ভোটের অধিকার ফিরে পাবে, তার বেঁচে থাকার অধিকার ফিরে পাবে, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, তার নেতা থাকবেন আপনি জনাব তারেক রহমান। নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, আমরা অন্তত নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? হয়নি। সেই জন্যই আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বিএনপি প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় কয়েক হাজার, মাফ করবেন আমি খুব সুস্থ না এই বয়সে, তবু আপনাদের এখানে এসেছি এই অমিতের আহ্বানে, শরীর ভালো না, এসেছি। আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আপনাদের এই যশোরেই এই 15 বছরে প্রায় 84 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে অনেকে, আর মামলার তো কোনো হিসাব নাই।
দেখিয়েছে, টেলিভিশনে দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে ঢুকে বছরের পর বছর লেগেছে এবং সেখানে কখনো তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কয়েকজন কাকে মাত্র ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই না। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000, দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করেছে। আজকে যে অন্তত খোলা মন দিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুক্ষণ আগে অমিত বলেছে যেখানে আপনাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দ্বারা দিয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে তো সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, তারা কিন্তু সেদিন স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাসিনা, তার বাবা আগে ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও এক হাতে এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন। সেদিন আমাদের এই যে অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছিলেন। সেদিনও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, জনগণ তাকে যখন 7ই নভেম্বরে বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পরে তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন, সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসলেন এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের বেগম খালেদা জিয়া, আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার তার শুরু করেছিলেন। বন্ধুরা, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে, ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে 2 কক্ষের পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে এক সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এই কয়েকটা কথা, আরো অনেক কিছু ছিল। আর আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি 2022 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের। পরিষ্কার করে বলা আছে সেখানে যে রাষ্ট্রের রূপান্তর, অর্থাৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফাতে আজকে যে জুডিশ কমিশনের, রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো আসছে, তার সাথে প্রায় এক হয়ে গেছে, প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া
দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে?